রেকর্ড হচ্ছে। ওকে, তাহলে লাস্ট চ্যাপ্টারটা একবার রিভিউ করি। লাস্ট চ্যাপ্টারে আমাদের দুই ক্যাটাগরির প্রবলেম ছিল। প্রথম ক্যাটাগরি ছিল যে কারেন্ট আর ভোল্টেজের ইকুয়েশন যদি দিয়ে দেওয়া হয়, তো সেখান থেকে আমরা সাইনোসয়েডাল গ্রাফ অ্যাক্সিস এর মধ্যে স্কেচ করতে পারি। তো ওর মধ্যে একটা ইস্যু ছিল যে ওই যে ফেজ শিফটের ব্যাপারটা ছিল, যে যদি ইকুয়েশনটার মধ্যে প্লাস থেটা অথবা মাইনাস থেটা থাকে, তখন কিন্তু গ্রাফটা শিফট হয়, আইদার লেফট শিফট অথবা লেফট রাইট শিফট, ডিপেন্ডিং এটা প্লাস না মাইনাস। এটা লাস্ট ক্লাস দেখাই দিছিলাম কিভাবে রাইট শিফট আর লেফট শিফট হবে। তো আমরা স্কেলিং করে সুন্দর মতো একই অ্যাক্সিসে কারেন্ট আর ভোল্টেজের ওয়েভ শেপ গুলা আঁকতে পারি। আচ্ছা, এটা ছিল ফার্স্ট ক্যাটাগরি। দ্বিতীয় ক্যাটাগরির প্রবলেম ছিল যে যে কোনো এসি গ্রাফ, হ্যাঁ এসি গ্রাফ থেকে আমরা দুইটা জিনিস, অ্যাভারেজ ভ্যালু আর আরএমএস ভ্যালু বের করতে পারি। তো অ্যাভারেজ ভ্যালু বের করার আবার দুইটা নিয়ম ছিল। একটা সিম্পলি এরিয়া দিয়ে, হ্যাঁ একটা পজিটিভ এরিয়া মাইনাস নেগেটিভ এরিয়া। পজিটিভ এরিয়া হচ্ছে এক্স অ্যাক্সিস এর উপরের এরিয়া, নেগেটিভ এরিয়া হচ্ছে এক্স অ্যাক্সিস এর নিচের এরিয়া। আর তারপরে হচ্ছে আরেকটা মেথড ছিল ইন্টিগ্রেশন করে, এটাও দেখাই দিয়েছিলাম। আর এরপরে ওইটার সাথেই রিলেটেড হচ্ছে আরএমএস ভ্যালু, রুট মিন স্কোয়ার ভ্যালু। তো যদি ঠিক মতো অ্যাভারেজ ভ্যালু ইন্টিগ্রেশন করে বের করা হয়, তাহলে আরএমএস ভ্যালুটাও অলমোস্ট সিমিলার, জাস্ট ফর্মুলাটা একটু মডিফাই হবে। তো আমার প্রশ্ন হচ্ছে যে লাস্ট যে আমরা যে টপিকটা আরএমএস ভ্যালু আর অ্যাভারেজ ভ্যালু, ওখান থেকে কি আর কোনো অঙ্ক করার প্রয়োজন আছে কিনা? যদি প্রয়োজন না থাকে তাহলে আমি চ্যাপ্টার 14-এ মুভ করব। আর না হলে হয়তো আরেকটা অঙ্ক প্র্যাকটিস করতে পারি আমরা ওখান থেকে। স্যার আমার মনে হয় আরেকটা প্র্যাকটিস করলে ভালো হইতো স্যার। জি স্যার, আরেকটা একটু প্র্যাকটিস করেন। ওকে জি তাহলে, স্যার, আরেকটা করান। জি স্যার, আরেকটা যদি প্র্যাকটিস করলে বেটার হয়। তাহলে এখানে স্টপ করে দিয়ে শেয়ারটা আমি অন্য জায়গায় শেয়ার দিচ্ছি। দেখা যাচ্ছে স্ক্রিন? জি স্যার। জি স্যার। ওকে, আচ্ছা। তাহলে এখান থেকে আমার মনে হয় আরেকটা আমরা বইয়ে তো এরকম ওয়েভ শেপ নাই। আমরা যদি একটা বানাই একটা ওয়েভ শেপ, যে এই ওয়েভ শেপটার জন্য আমরা অ্যাভারেজ ভ্যালু আর আরএমএস ভ্যালু করবো, তাহলে এই অঙ্কটা টপ টু বটম করব এখানে, তাহলে বুঝতে সুবিধা হবে। হুম, ঠিক আছে না? সবাই কি গ্রাফটা বুঝতেছে? জি স্যার। হুম? তাহলে এখানে গ্রাফের মধ্যে আমি মার্ক করে দিচ্ছি এগুলো ভ্যালু গুলা আমাদের ইম্পর্টেন্ট। এটা হচ্ছে -2, এটা হচ্ছে 1, এটা 3, এটা হচ্ছে 6, এই ভ্যালুটা হচ্ছে 4, 4, 7, 0.5, এগুলো হচ্ছে -6। আর কোনো ভ্যালু বাকি আছে? এই ভ্যালুটা বাকি না? এটা হচ্ছে 1.5। দেখো তো সবাই গ্রাফটা কি বুঝছে কিনা। তাহলে এটা হচ্ছে আমি বলে দিলাম এটা হচ্ছে কারেন্টের গ্রাফ, IA। আর এটা হচ্ছে আমাদের টি অ্যাক্সিস, টাইম অ্যাক্সিস। তাহলে প্রশ্ন হচ্ছে ফাইন্ড, এইখান থেকে ফাইন্ড দ্য অ্যাভারেজ
and RMS value. আচ্ছা, এখান থেকে এখন আমাদের যদি গ্রাফটাতে অ্যাভারেজ ভ্যালু বের করতে হয়, গ্রাফের কয়টা অংশ যদি এটা আগে বোঝা যায় তাহলে আমরা পরে ইন্টিগ্রেশন করতে সুবিধা হবে, ইন্টিগ্রেশনের রেঞ্জটা লিখতেও সুবিধা হবে। তাহলে গ্রাফের কয়টা অংশ? স্যার তিনটা। তিনটা না চারটা? চারটা স্যার, চারটা। চারটা স্যার। চারটা। একটা হচ্ছে এই অংশটুকু রেড কালার মার্ক করলাম, আরেকটা হচ্ছে ব্লু কালার মার্ক করতেছি, হ্যাঁ, এটা হচ্ছে এই অংশটুকু, এই স্ট্রেট লাইনটুকু। নেক্সট হচ্ছে সায়ান কালার দিয়ে মার্ক করতেছি, এটা হচ্ছে এটা। হুম, আর চতুর্থ অংশ হচ্ছে পার্পল দিয়ে মার্ক করতেছি। দেখো তো এখন বোঝা যায় কিনা গ্রাফের যে চারটা অংশ? জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে এখন আমি অ্যাভারেজ ভ্যালু বের করতে চাই ইন্টিগ্রেশন করে। আচ্ছা, ইন্টিগ্রেশন করার আগে আমার এই রেড কালার স্ট্রেট লাইনটা, রেড ব্লু আর এই সায়ান আকাশি কালার যেটা, সেই এই তিনটা কি স্ট্রেট লাইন না সরল রেখা? তাহলে এই তিনটার তো মনে হয় আগে ইকুয়েশন বের করে নিতে হবে। হ্যাঁ, আবারও খেয়াল জি করি স্যার, ঢাল দিয়ে ইন্টিগ্রেশনের কোশ্চেনটা দিতে হবে। ইন্টিগ্রেশনের মধ্যে আমাদের যেহেতু এটা একটা স্ট্রেট লাইন, যখনই সরল রেখা থাকবে সেখানে কিন্তু কোনো ফিক্সড মান বসানো যাবে না, বরঞ্চ ওখানে একটা এক্সপ্রেশন বসাইতে হবে। এই এক্সপ্রেশনটা হচ্ছে আমাদের ওই লাইনটার ইকুয়েশন। তাহলে যদি স্ট্রেট লাইনের দুইটা পয়েন্ট জানা থাকে, কোঅর্ডিনেট দুইটা জানা থাকে, তাহলে কিন্তু আমি ইজিলি স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতে পারি। তাহলে এই পয়েন্টটা কি, এই যে এই পয়েন্টটা হচ্ছে -2 0 পয়েন্ট, আর নিচের এই পয়েন্টটা হচ্ছে 0.5 0.5 আর -6। -6। ওকে, তাহলে আমি প্রথম প্রথম লাইনটার আমি ইকুয়েশন বের করে নিচ্ছি। তাহলে এই ওয়ার্কিং গুলা কিন্তু শো করতে হবে, এটা কিন্তু পার্ট অফ দ্য প্রবলেম, অঙ্কর অংশ। তাহলে প্রথমে স্লোপ, স্লোপ হচ্ছে -6। স্যার আপনার ভয়েস গুলো কেটে কেটে আসতেছে, বাকিদের কি এরকম সেম সমস্যা হচ্ছে নাকি? না না, ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে। ক্লিয়ার, আমি ক্লিয়ার। দুইটা ডিভাইসে জয়েন ক্লিয়ার করছি, আছে দুইটা। সাফি, তোমার মনে হয় প্রবলেম হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমার আচ্ছা, মনে আমি হয় তাহলে লিভ নিয়ে আবার জয়েন হ্যাঁ, করছি। লিভ নিয়ে আবার জয়েন করো, তাহলে মনে হয় সুবিধা হবে। ওকে, তাহলে -6 -0 স্লোপ বের করতেছি, আর এটা হচ্ছে 0.5 -+2। তাহলে -6/2.5 স্যার কত? -2.4। -2.4 স্যার। এটা -2.4 আসে না? 2.4। জি স্যার। তাহলে এখন যদি আমরা স্ট্রেট লাইন ইকুয়েশন বের y - y1 = m x - x1, তাহলে যে কোনো এই y1 x1 যে কোনো একটা ইউজ করলেই হয়, আমাদের তো দুইটা জানা আছে। সে আমি এই যে -2 0টা ইউজ করি, প্রথমটা ইউজ করি। তাহলে y -0 = -2.4 x -2, তাহলে +2 হয়ে যাবে। তাহলে y = -2.4x প্লাস 4.8 নাকি? সবাই স্যার ক্লিয়ার? -4.8। -4. স্যার -4.8 হবে স্যার। হ্যাঁ, -4.8, ঠিক আছে, -4.8। তাহলে এটা হচ্ছে প্রথম অংশটার স্ট্রেট লাইনের ইকুয়েশন। আচ্ছা, নেক্সট আমি এরপরে ব্লু লাইনটার ইকুয়েশন লিখতে চাই। ব্লু লাইনটার একটা পয়েন্ট তো জানা আছে, আরেকটা পয়েন্ট হচ্ছে 1.57। ঠিক আছে, আবারও এম বের করতেছি। m = 7 -6 + 6 divided by 1.5 minus 0.5, 13/1, 13। 13। আবারও y - y1 = m x - x1। এখান থেকে যদি y1 এর মানটা সে -0.5, 0.5 আর -6টা ইউজ করি, তাহলে y -+6, m হচ্ছে 13, x -0.5, y = 13x
মাইনাস 6.5 না, 6.5 আর ওটা সে নিলে এটা 6, 13x মাইনাস 12.5। দ্বিতীয় স্ট্রেট লাইনের ইকুয়েশন। হ্যাঁ, ওকে। নেক্সট, এর পরের পয়েন্টটা হচ্ছে আমাদের ওই যে আকাশি কালার যেটা। হ্যাঁ, তাহলে এই পয়েন্টটা, এই আরেকটা পয়েন্ট হচ্ছে এটা, এই পয়েন্টটার কোঅর্ডিনেট হচ্ছে 3, 4। সেম ভাবে এম বের করতেছি, 7 - 4, 1.5 - 3, m equals to 7 - 4 ডিভাইড বাই 1.5 - 3, ঠিক আছে না? 7 - 4 1.5 - 3, তাহলে এটা আসে 3/-1.5, -2 না? হ্যাঁ, -2 আসে না? জি স্যার। y - y1 equals to mx - x1, তাহলে y - y1 টা হচ্ছে 3 আর 4 ইউজ করি। হ্যাঁ, 3 আর 4 পয়েন্টটা ব্যবহার করতেছি। 3 আর 4, y - 4 equals to -2 x - 3, then y equals to -2x plus 6 plus 4 -2x plus 10। দেখো তো তিনটা স্ট্রিট লাইনের ইকুয়েশন কি সবাই বুঝছে কিনা? জি স্যার। জি স্যার। তাহলে এটা কিন্তু আমাদের যদি স্ট্রেট লাইন থাকে তাহলে আমাদের সেটার ইকুয়েশন বের করে নিতে হবে। আচ্ছা, পরে যে পার্পল কালারটা, ওইটা কি হবে? পার্পল কালার যে গ্রাফটা আছে, পার্পল কালার যে স্ট্রেট লাইন, একটা ফ্ল্যাট ফ্ল্যাট গ্রাফ। স্যার ওইখানে ডিরেক্ট মান বসে যাবে না, স্ট্রেট লাইন যেহেতু। ওকে, ওটা যেহেতু একটা ফিক্সড ভ্যালু, ওটার মান কিন্তু ডিরেক্ট বসে যাবে। শুধু স্ট্রেট লাইন এরকম সরল রেখা থাকলে তখন আমার ইকুয়েশন বের করতে হবে। আচ্ছা, আমার মনে হয় আমরা এখন প্রবলেম মানে আসলে করার জন্য রেডি। এখন অ্যাভারেজ ভ্যালু বের করব। অ্যাভারেজ ভ্যালু, তাহলে অ্যাভারেজ ভ্যালু বের করার জন্য প্রতিটা আহ, অংশকে ইন্টিগ্রেট করতে হবে এবং লিমিট গুলা ঠিক রাখতে হবে। রেড গ্রাফটুকু কতটুকু থেকে কতটুকু পর্যন্ত আছে টাইমের রেসপেক্টে, কত থেকে কত টাইম পর্যন্ত আছে? স্যার -2 থেকে 0.5। -2 থেকে 0.5, তাহলে -2 থেকে লোয়ার লিমিট -2, এটা হচ্ছে আপার লিমিট 0.5, ইকুয়েশন হচ্ছে -2x - 4.8। আচ্ছা, এখন খেয়াল করি আমাদের জন্য অ্যাক্সিসটা কিন্তু এক্স অ্যাক্সিস হচ্ছে টি অ্যাক্সিস। তাহলে যখন আমি ইন্টিগ্রেশনের ভিতরে বসাবো তখন কিন্তু এক্সটা হয়ে যাবে টি। এটা কি সবাই বুঝতেছে? জি স্যার। হ্যাঁ, তাহলে যেহেতু এক্স অ্যাক্সিস আমাদের জন্য চেঞ্জড, আমরা একটু চেঞ্জ করে লিখি। তাহলে এটা -2 -2.4t -4.8, -2.4t -4.8 ইন্টিগ্রেশন ডিটি, প্রথম অংশ। দ্বিতীয় অংশ, গ্রাফের দ্বিতীয় অংশতে হচ্ছে 0.5 থেকে ব্লু কালার। 1.5। 0.5 থেকে 1.5, ব্লু কালার গ্রাফটা। তাহলে ইন্টিগ্রেশন হবে 0.5 থেকে 1.5। সেকেন্ড লাইনের ইকুয়েশন হচ্ছে 13x - 12.5, এটাকে আমরা চেঞ্জ করে টি তে লিখতেছি। 13t - 12.5 ডিটি প্লাস ইন্টিগ্রেশন, পরের অংশটুকু হচ্ছে 1.5 থেকে 3। 1.5 থেকে 1.5 থেকে 3। ক্যালকুলেটর রেডি রাখি, আমাদের এটা কিন্তু ক্যালকুলেটরে সলভ করতে হবে। -2t প্লাস 10 ডিটি প্লাস শেষের অংশটুকু কিন্তু ফিক্সড একটা ভ্যালু, যেটা মাত্র বললাম, 3 থেকে 6। 3 থেকে 6 এর মধ্যে ভ্যালুটা কত? 4, ঠিক আছে? তাহলে আমি জি স্যার। 4। 3 থেকে 6 পর্যন্ত ইন্টিগ্রেশন হবে সিম্পলি 4t, এই পুরাটা ডিভাইডেড বাই টোটাল টাইম।
তাহলে এইটা কমন মিস্টেক, এটা বারবার বলি, তারপরেও আমি ফাইনালের খাতাতে আহ, দেখি যে এই মিস্টেকটা বারবার হচ্ছে। সেটা এই এত কষ্ট করে ইকুয়েশন গুলা ইন্টিগ্রেশনটা করলাম, কিন্তু শেষে যে এই যে ডিভাইডেড বাই যে টোটাল টাইমটা করতে হবে, এটা অনেকেই ভুলে যায়। এটা খুবই কমন একটা মিস্টেক, কারণ এটা অনেক বড় একটা অংশ করে ফেলছি, তার মানে মনে হয় অঙ্ক হয়ে গেছে, কিন্তু আসলে ডিভাইড বাই টাইম করতে হবে। তাহলে ডিভাইড বাই টোটাল টাইমটুকু এখান থেকে কত, গ্রাফ থেকে? স্যার 8। 8। তাহলে পজিটিভ সাইডে 6, নেগেটিভ সাইডে 2, টোটাল টাইমটুকু হচ্ছে 8। এখন এটা ক্যালকুলেটরের কাজ, পুরো কাজটা ক্যালকুলেটর। কেউ চাইলে হাতে করে ইন্টিগ্রেশন ভেঙে ভেঙেও করতে পারে, অথবা এটা এই পুরো এক্সপ্রেশন গুলা ডাইরেক্টলি ক্যালকুলেটরে বসানো যায়। স্যার 1.65 পুরোটা 1.65 ডিভাইড বাই 8 করার পরে। স্যার হ্যাঁ, স্যার দেখো তো আরেকজন কনফার্ম করো তো ঠিক আছে কিনা। আর অ্যাভারেজ ভ্যালুর ইউনিটটা হবে আমাদের গ্রাফের ওয়াই অ্যাক্সিস এর মান যা ছিল সেটা। গ্রাফের ওয়াই অ্যাক্সিস এর মান হচ্ছে কারেন্টই ছিল, কারেন্ট এর ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার অ্যাভারেজ ভ্যালুর ইউনিট হচ্ছে গ্রাফের ওয়াই অ্যাক্সিস এর ইউনিট। আসছে আসছে, আর কারো আসছে নাকি আনসারটা? স্যার 0.156 আসে। স্যার 2.1 আসে। এত তো ভ্যারি করবে না। ঠিক মতো দেখো প্লাস মাইনাস গুলো ঠিক আছে কিনা। স্যার লিমিট অ্যান্সার হবে 2.68 1.56। স্যার। স্যার 2.68 আসে। 1.56। জি স্যার, রাইট অ্যান্সার। 65 কেমনে আসলো? আচ্ছা, স্যার আমার আসছে 2.68। স্যার 1.56 আসছে। আচ্ছা, তাহলে যেহেতু দুইজনের 1.56 চলে আসছে, স্যার one- 1.66। একটু চেক করো, লিমিট গুলো চেক করো, এক্সপ্রেশনটা কি ঠিক মতো বসানো হয়েছে কিনা এটা চেক করো। ঠিক আছে, আমার লাস্ট। তো 1.656 আচ্ছা, ভ্যালু যাই আসুক, আমার মনে হয় এটা ক্যালকুলেটরের ইস্যু। এটা ঠিক মতো ক্যালকুলেটরে বসাইলে এটা যা যেই ভ্যালু আসে। হ্যাঁ, আমার প্রসেস মানে এই প্রসেসে ফলো করে আমাদের ফাইনাল আনসারে আসতে হবে। হ্যাঁ, আমার মনে হয় এটা বাদ রাখি, তা পরে আমরা সবাই কনফার্ম করবো। আচ্ছা, তাহলে এখন আরএমএস ভ্যালু, যদি অ্যাভারেজ ভ্যালুটা সুন্দর মতো এইভাবে করে করে ফেলি, তাহলে আরএমএস ভ্যালুর জন্য কিন্তু এত বেশি কষ্ট করতে হবে না। আরএমএস ভ্যালুর জন্য আবার ক্যালকুলেটর থেকে ওই যে ক্যালকুলেশনটা করছি ওটাও কিন্তু মুছে ফেলার প্রয়োজন নেই। হ্যাঁ, ওই জাস্ট ওইটার মধ্যে একটু হালকা এডিট করব, ওখানে একটু ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করে দিব। হ্যাঁ, তাহলে এই এক্সপ্রেশনটা আরএমএস ভ্যালুর জন্য কি হবে, সেম ইন্টিগ্রেশন আবারও হবে, ইন্টিগ্রেশন -2 থেকে লিমিট গুলা সেম থাকবে। আর এই যে ভিতরের যে এক্সপ্রেশন গুলা সবগুলা স্কোয়ার হয়ে যাবে। 2.40 প্লাস মাইনাস মাইনাস 4.8 হোল স্কোয়ার ডিটি প্লাস ইন্টিগ্রেশন 0.5 to 1.5 13t minus 12.5 হোল স্কোয়ার ডিটি স্যার এভারেজ ভ্যালুটা 1.65 আসছে। 1.65 আসছে। আচ্ছা, জি আমার স্যার। আবারও, আমি ওইটা নিয়ে কনসার্ন না, এটা বার- 2-3 বার ক্যালকুলেটর প্রেস করে এটা ভেরিফাই করলেই হবে, এটা সমস্যা নেই। এটা মান ঠিক করে নিও তোমরা, আমি ওই মান নিয়ে কনসার্ন না, প্রসেসটা ঠিক আছে কিনা।
প্রসেস ঠিক থাকলে ক্যালকুলেটরে ঠিক মতো প্রেস করলে আনসার এমনিতে আসবে। তাহলে এই এক্সপ্রেশনটা আবার রিপিট করতেছি, খেয়াল করি উপরের এক্সপ্রেশনের সাথে এই এক্সপ্রেশনের পার্থক্যগুলো কোথায়। জাস্ট ইন্টিগ্রেশনের ভিতরে যা আছে সবগুলা স্কোয়ার হয়ে গেছে, আর আগের মতো সেম ডিভাইড বাই টোটাল টাইম রুট মিন, এরপরে শেষে যেটা করতে হবে পুরাটার উপর স্কোয়ার রুট। দেখো তো এটা বোঝা যায় কিনা, পুরাটার উপর স্কোয়ার রুট। স্যার টোটাল টাইমটাও রুটের ভিতর থাকবে না? হ্যাঁ হ্যাঁ, টোটাল টাইমটাও রুটের ভিতর থাকবে, এটা কিন্তু মিস্টেক করা যাবে না। অনেকে মনে করে যে ওই টোটাল টাইমটা ডিভাইড বাই 8 ওটা রুট ওভারের বাইরে না, স্যার 4.2। এই পুরাটা আসে Sir, 4। 5.79. হ্যাঁ, পয়েন্ট Sir, স্যার 4.2 আছে। 5.79. না স্যার 4.2 হবে। জি স্যার 4.2। 4.2 আসছে এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তার মানে আনসার মিলছে। আচ্ছা, যদি এইটা 4.2 আসে সবার, তাহলে এর আগেরটা তো এদের সবার ম্যাচ করা উচিত। স্যার 1.656 আসছিল। জি আচ্ছা স্যার, এটা স্যার ম্যাচ করছে। 1.656 আসছে স্যার। আচ্ছা, 1.65, ওকে। আমার স্যার এটা 5.79 আসছে স্যার। আচ্ছা, এটা এটা তুমি আবার পরে আরেকবার করো, করার পরে যেহেতু তোমার উপরের ভ্যালুটা ভুল আসছে 1.65, ওই অনুযায়ী তোমার এই ইন্টিগ্রেশনের কোথাও ভুল আছে, বুঝছো? এটা ম্যাচ করবে, ঠিক মতো করলে এটা ম্যাচ করবে। ঠিক আছে, পার্থক্যটাকে বোঝা গেছে কিনা, একটু এক্সপ্রেশনটা একসাথে দুইটাকে দেখাইতে পারবো? অ্যাভারেজ ভ্যালু জি আর স্যার। আরএমএস ভ্যালুর এক্সপ্রেশন একসাথে যদি দুইটা দেখা যায়। স্যার এভারেজ ভ্যালু তো আমাদের 1.56 আসার পরেও হচ্ছে আরএমএস 4.2 আসছিল, মানে 4.165 আসছিল। আচ্ছা, খুব বেশি পার্থক্য হয় না হয়তো। আমার 5.79 স্যার, এটা বিষয় আছে। আচ্ছা আচ্ছা, এটা পরে পরে আমাকে দেখাই দিও, ক্যাম্পাসে আসলে আমাকে পরে দেখাই দিও, আমি দেখাই দেবো কিভাবে ইন্টিগ্রেশন করতে হবে। হ্যাঁ, কারো যদি ক্যালকুলেটরের সমস্যা থাকে ইন্টিগ্রেশন কিভাবে করতে হয় আমরা ক্লাসে আরেকবার দেখে নিব। হ্যাঁ, যেহেতু এখন অনলাইনে আছি আমি ক্যালকুলেটর সামনে যেয়ে দেখাইতে পারতেছি না, ক্লাসে থাকলে তো দেখা দিতাম। হুম, আচ্ছা, তাহলে এটা এই প্রবলেম কি সবার কাছে ক্লিয়ার কিনা, কিভাবে আরএমএস ভ্যালু আর এভারেজ ভ্যালু বের করতে হয়? জি স্যার। তাহলে জি এটা স্যার। জি স্যার, ক্লিয়ার স্যার। এখান থেকে কিন্তু একটা অঙ্ক থাকবে, একটা ফুল সেট না হলো একটা ফুল সেটের অংশ, সে এ বির একটা অংশ আহ, ইয়ে থাকবে। আর কারো কোনো প্রবলেম এখান থেকে, কোয়েশ্চেন, কারো কোনো কোয়েশ্চেন আছে এখান থেকে? Okay. যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমার মনে হয় আমি নেক্সট টপিকে মুভ করি। এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 14। হ্যাঁ, তাহলে এই চ্যাপ্টার থেকে মূলত নতুন তেমন কোনো অঙ্ক না। এই এই আমরা যে সাইনোসয়েডাল গ্রাফগুলো আঁকছিলাম, একই অ্যাক্সিসে কারেন্ট আর ভোল্টেজের গ্রাফগুলো আঁকছিলাম, ওইটারই একটু আরেকটু মডিফাই, হ্যাঁ ওটাকে আরেকটু আমরা চেঞ্জ করে ওই অঙ্কগুলো করব। তো এটা নতুন কোনো অঙ্ক না, ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের যেটা লাগবে যে দুইটা তিনটা এক্সট্রা ফর্মুলা শিখতে হবে, এটি আর কি। তো প্রথমে হচ্ছে, এটা ক্লাসে থাকলে আমি খাতাতে লিখাইতাম, তো আপাতত নিজ দায়িত্বে আমরা এই জিনিসটা তুলে ফেলবো। প্রথমটা হচ্ছে যেটা ইম্পর্টেন্ট খেয়াল করতে হবে, ফিগার 14.5। হ্যাঁ, ফিগার 14.5 এর উপরে একটা ছোট একটা সার্কিট আঁকা আছে, এটা ফিগার 14.4। এখানে সার্কিটটা আসলে মানে কমপ্লিট না, এখানে এই যে যেখানে যদি দুইটা টার্মিনাল মার্ক করা, এই যে এখানে দুইটা টার্মিনাল মার্ক করা আছে, এই দুইটা টার্মিনালের মাঝখানে আমাদের একটা সোর্স বসবে। স্যার একটা তাহলে কোশ্চেন ছিল স্যার, এটা কি আমাদের নেক্সট চ্যাপ্টার? নেক্সট চ্যাপ্টার, চ্যাপ্টার 14। আচ্ছা, তাহলে এখানে আমাদের এই ছোট একটা সার্কিটের মধ্যে যেটা বোঝানো হচ্ছে যে একটা সার্কিটের মধ্যে শুধু যদি একটা সোর্স আর একটা রেজিস্ট্যান্স থাকে তাহলে এই সার্কিটটাকে বলা হয় রেজিস্টিভ সার্কিট। অথবা আমরা এতক্ষণ পর্যন্ত এতদিন পর্যন্ত ডিসি সার্কিটে যে এই যে নোডাল অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস, তারপরে সুপারপজিশন থিওরাম, থেভেনিন থিওরাম, বিভিন্ন এই যে তারপর ওহমস ল রিলেটেড কারেন্ট ডিভাইডার, ভোল্টেজ ডিভাইডার নিয়ে যতগুলো অঙ্ক করলাম, ওই সার্কিট গুলোর মধ্যে আসলে কি ছিল? সোর্স ছিল, ডিসি সোর্স ছিল, আর রেজিস্ট্যান্স ছিল, ঠিক না? তাহলে একটা সার্কিটের মধ্যে যদি শুধু
রেজিস্ট্যান্স থাকে তখন এটাকে বলা হয় রেজিস্টিভ সার্কিট। হ্যাঁ, নিচে এখানে লেখা আছে ওয়ার্ডটা রেজিস্টিভ এলিমেন্ট। আর এটাকে যদি শুধু সার্কিটের মধ্যে শুধু রেজিস্ট্যান্স থাকে এটাকে বলা হয় রেজিস্টিভ সার্কিট। সবাই কি ক্লিয়ার? এই ওয়ার্ডটার সাথে কি সবাই ক্লিয়ার? এটাকে বলা হচ্ছে রেজিস্টিভ সার্কিট। আমি পাশে যদি একটু লিখে দিই, তাহলে রেজিস্টিভ সার্কিট কাকে বলে? যে এই সার্কিটের মধ্যে শুধু রেজিস্ট্যান্স আছে। হুম? আচ্ছা, তাহলে এখন এরকম একটা সার্কিটের মধ্যে যদি যেহেতু আমরা এসি নিয়ে কাজ করতেছি, তাহলে এসির জন্য আমাদের সোর্সটাও নিশ্চয়ই এসি। হ্যাঁ, আর সেই অনুযায়ী কারেন্টটাও এসি হওয়ার কথা, সাইনোসয়েডাল গ্রাফ বা এসি। তাহলে সেই অনুযায়ী আমাদের যদি গ্রাফটা সাইনোসয়েডাল গ্রাফটা আমরা 14.5 গ্রাফটা দেখি, এখানে কি খেয়াল করা যায় কিনা ভোল্টেজ আর কারেন্টের ওয়েভ শেপটা অলমোস্ট একই জায়গা থেকে শুরু, একই জায়গায় শেষ। তাহলে ভোল্টেজ আর কারেন্ট ওয়েভ শেপের মধ্যে ফেজ ডিফারেন্সটা কত এখানে? কেউ কি বলতে পারবে নাকি? ভোল্টেজ আর কারেন্ট একই জায়গায় শুরু, একই জায়গায় শেষ, জিরো থেকে ভিএম শুরু। মাইনাস আইএম, স্যার হ্যাঁ, স্যার ভিএম জিরো না মাইনাস স্যার? ফেজ ডিফারেন্স জিরো স্যার, জিরো। জিরো। তাহলে যেহেতু ভোল্টেজ আর কারেন্ট একই জায়গা থেকে শুরু হচ্ছে, একই জায়গায় শেষ হচ্ছে, হাফ সাইকেলও সেম পায়ে শেষ হচ্ছে, আর ফুল সাইকেলটাও 2 পায়ে শেষ হচ্ছে, তাহলে এটাকে আমরা বলতে পারবো কারেন্ট অ্যান্ড ভোল্টেজ আর ইন ফেজ। খেয়াল করি, ওয়ার্ডিং গুলা খেয়াল করি, কারেন্ট অ্যান্ড ভোল্টেজ আর ইন ফেজ। তাহলে রেজিস্টিভ সার্কিটের জন্য ভোল্টেজ আর কারেন্ট আর ইন ফেজ, কোনো ফেজ ডিফারেন্স নাই, ফেজ ডিফারেন্স জিরো। তাহলে এখানে নিচে একটা কথা লেখা আছে, এই যে ফর আ পিওরলি রেজিস্টিভ এলিমেন্ট অথবা পিওরলি রেজিস্টিভ সার্কিট যদি এভাবে বলি, দ্য ভোল্টেজ অ্যাক্রস অ্যান্ড দ্য কারেন্ট থ্রু দ্য রেজিস্টার অর এলিমেন্ট আর ইন ফেজ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, কারণ আমরা ভিন্ন একটা জিনিস দেখবো একটু পরে। হুম? আচ্ছা, এখান থেকে যদি আমরা কারেন্ট আর ভোল্টেজ ইন ফেজ এটা বুঝে ফেলি, এখান থেকে কি নেক্সট একটা জিনিস খেয়াল করা যায় কিনা যে ভোল্টেজের অ্যাম্পলিটিউডটা কারেন্টের থেকে বেশি? জি স্যার। আচ্ছা, তাহলে এটা জি কেন স্যার। হলো? কারণ হচ্ছে একটু আমরা যদি ওহমস ল অ্যাপ্লাই করি, হ্যাঁ, এই যে আমাদের সাইনোসয়েডাল গ্রাফের জন্য এক্সপ্রেশন হচ্ছে ভি সাইন ওমেগা টি, এটা হচ্ছে ভোল্টেজের এক্সপ্রেশন। তাহলে কারেন্টের এক্সপ্রেশনটা কি হবে? আই ইকুয়ালস টু ভি বাই আর। তাহলে ভি এম সাইন ওমেগা টি ডিভাইড বাই আর। হ্যাঁ, তাহলে সাইন ওমেগা টি অংশটুকু বাইরে নেই যদি, তাহলে ভি এম বাই আর। আচ্ছা, ভিএমটা কি? ভিএমটা হচ্ছে ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালু অথবা পিক ভ্যালু। হ্যাঁ, ভিএম সাইন ওমেগা টি হচ্ছে ভোল্টেজের গ্রাফের ম্যাক্সিমাম ভ্যালু অথবা পিক ভ্যালু অথবা অ্যাম্পলিটিউড, যেটাই বলি না কেন। আশা করি সবাই অ্যাম্পলিটিউড কাকে বলে, পিক ভ্যালু কাকে বলে এটা সবাই জানে। এক্স অ্যাক্সিস থেকে, জিরো অ্যাক্সিস থেকে ম্যাক্সিমাম যতটুকু উপরে উঠবে সেটা হচ্ছে অ্যাম্পলিটিউড অথবা পিক ভ্যালু। তাহলে ভিএম হচ্ছে আমাদের পিক ভ্যালু, ভিএম সাইন ওমেগা টি, এটা ডিভাইড করে দেই যদি কারেন্ট রেজিস্ট্যান্স দিয়ে, তাহলে কারেন্টের এক্সপ্রেশন বের হবে। তাহলে কারেন্টের এক্সপ্রেশন হচ্ছে ভিএম বাই আর সাইন ওমেগা টি। তাহলে এটাকে লেখা যায়, ভিএম বাই আর কে লেখা যায় আই এম সাইন ওমেগা টি। এখন আই এমটা কি? কারেন্ট স্যার, কারেন্টের ম্যাক্সিমাম স্যার পয়েন্ট। কারেন্টের পিক পয়েন্ট। কারেন্টের পিক ভ্যালু, রাইট, কারেন্টের অ্যাম্পলিটিউড অথবা কারেন্টের পিক ভ্যালু। এখন এখান থেকে এই গ্রাফ, এই ইকুয়েশন 14.2, এখান থেকে কি আমরা বলতে পারবো কিনা আই এম ইকুয়ালস টু ভিএম বাই আর? জাস্ট ওহমস ল। হ্যাঁ, আই এম এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালু ডিভাইড বাই আর, এটা ওহমস ল, সিম্পল ওহমস ল। আচ্ছা, এখন তার মানে আসলে অ্যাম্পলিটিউডটা যদি কম্পেয়ার করি আমরা, যে ভির একটা অ্যাম্পলিটিউড আছে, একটা অ্যাম্পলিটিউড, ওই অ্যাম্পলিটিউডটাকে কোনো কিছু দিয়ে ভাগ দেওয়ার পরে আমরা হচ্ছে কারেন্টের মানটা পাবো। তাহলে কোনো কিছুকে যদি ভাগ দিই ওই মানটা কি কমে আসবে না? একটা এক্সাম্পল, ভোল্টেজের মান হচ্ছে 100, হ্যাঁ, আর রেজিস্ট্যান্সের মান হচ্ছে 10। তাহলে ভোল্টেজের অ্যাম্পলিটিউড হবে 100 আর কারেন্টের অ্যাম্পলিটিউড হবে 100 ডিভাইড বাই 10। তাহলে কারেন্টের মান হচ্ছে 10। তাহলে এখন কি কারেন্টের মানটা কমে গেল না, অ্যাম্পলিটিউডটা?
তাহলে ইউজুয়ালি জি স্যার। আমাদের ভোল্টেজের অ্যামপ্লিটিউড যা হবে কারেন্টের অ্যামপ্লিটিউড সেটা থেকে কম হবে, কারণ ভোল্টেজের মানটা আমরা রেজিস্ট্যান্স দিয়ে ভাগ দিচ্ছি। হুম? এই কারণে গ্রাফের মধ্যে আমাদের কিন্তু কারেন্টের অ্যামপ্লিটিউডটা খাটো করে আঁকা। সবাই ক্লিয়ার? তাহলে এই গ্রাফটা আমি ক্লাসে থাকলে আমি এই গ্রাফটা সবাইকে খাতায় তোলাইতাম। এটা নিজ দায়িত্বে আমরা মার্ক করে রাখি। এটা হচ্ছে ফিগার 14.5, আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট গ্রাফ। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই ফর আ রেজিস্টিভ সার্কিট অথবা ফর রেজিস্টিভ এলিমেন্ট আমাদের কারেন্ট অ্যান্ড ভোল্টেজ আর ইন ফেজ, খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। হ্যাঁ, এটা কিন্তু আমাদের পরে কমেন্টের মধ্যে আসবে, অঙ্কর মধ্যে, যে এই লাইনটা কারেন্ট অ্যান্ড ভোল্টেজ আর ইন ফেজ ফর আ রেজিস্টিভ সার্কিট। এটা লিখে রাখতে পারি বা এটা মার্ক করে রাখতে পারি। স্যার আমাদের এই চ্যাপ্টারের নামটা কি? এই চ্যাপ্টারের নাম একটু minute, হ্যাঁ? লেখা হয়েছে? যদি সবার লেখা হয় তাহলে আমি চ্যাপ্টারের নামটা দেখাবো। স্যার আমার লেখা হয়েছে। স্যার এই কার্ভটা তো হচ্ছে স্যার হচ্ছে রেজিস্টিভ সার্কিটের কার্ভ, তাই না স্যার? হ্যাঁ, 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 ওকে। আচ্ছা, তাহলে এখানে আমি এটা ক্লোজ করে দেখাচ্ছি। আরএলসি ফেজার্স, বেসিক এলিমেন্ট ফেজার্স। তাহলে আমরা যে এই যে ভোল্টেজ আর কারেন্টের যে সাইনোসয়েডাল গ্রাফটা দেখতেছি, এগুলাকে ফেজার ডায়াগ্রাম বলা হয়। এই যে অ্যাক্সিস এর মধ্যে, টাইম অ্যাক্সিস এর মধ্যে ভোল্টেজ আর কারেন্টের যে সাইনোসয়েডাল গ্রাফটা যেটা আমরা মাত্র দেখলাম, হ্যাঁ, এটাকে ফেজার ডায়াগ্রাম বলা হয়। এই কারণে আমরা বেসিক এলিমেন্ট রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ফেজার ডায়াগ্রামটা হচ্ছে এটা। ওকে, নেক্সট হচ্ছে সেম ভাবে আমরা যদি এখন ইন্ডাক্টরে আসি, আমরা তো রেজিস্টিভ সার্কিট অলরেডি ডিসকাস করছি। এখন যদি সার্কিটের মধ্যে শুধু ইন্ডাক্টর থাকে, তখন ওটাকে বলতে হবে ইন্ডাকটিভ সার্কিট। একটা হচ্ছে রেজিস্টিভ সার্কিট, এরপর একটা হচ্ছে ইন্ডাকটিভ সার্কিট। তাহলে যদি সার্কিটের মধ্যে শুধু ইন্ডাক্টর থাকে, যেমন আমাদের 14.8 এর মধ্যে একটা এক্সাম্পল দেওয়া আছে, 14.8 এর মধ্যে শুধু একটা ইন্ডাক্টর, আর মাল্টিপল ইন্ডাক্টরও থাকতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের গ্রাফটা দেখতে হবে এরকম। খেয়াল করে দেখি, এখানে কিন্তু একটু চেঞ্জ আছে। আচ্ছা, এখানে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে দেখা যাচ্ছে একটা ফেজ ডিফারেন্স আছে। আচ্ছা, ফেজ ডিফারেন্সটা কিন্তু মার্ক করা আছে। দেখে কি বলা যায় কত ফেজ ডিফারেন্সটা? 90 ডিগ্রি স্যার। 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে ফেজ রিলেশনশিপটা কি? ফেজ রিলেশনশিপ আমরা জানি, কিভাবে লিখি? একটা আরেকটা যেটা আগে শুরু হয় সেটা লিড করে পরেরটাকে। স্যার ভোল্টেজ স্যার লিডস একটা লিড করা কারেন্ট বাই 90 ডিগ্রি। ভেরি গুড। তাহলে আমাদের ইন্ডাকটিভ সার্কিটের জন্য খুবই ইম্পর্টেন্ট, ফর ইন্ডাকটিভ সার্কিট ভিএল লিডস আইএল বাই 90 ডিগ্রি। এটা কিন্তু উপরেও লেখা আছে, ফর এন ইন্ডাক্টর অথবা ফর ইন্ডাকটিভ সার্কিট ভিএল লিডস আই বাই 90 ডিগ্রি, অথবা উল্টা করেও বলা যায়, অর আইএল ল্যাগস ভি বাই 90 ডিগ্রি। হুম, তাহলে এই লাইনটা সবার খাতাতে থাকা উচিত, যে এই লাইনটা ফর এন ইন্ডাকটিভ সার্কিট ভিএল লিডস আই বাই 90 ডিগ্রি, এটা সবার লেখা উচিত। স্যার এটা তো শুধুমাত্র ওই সার্কিটের জন্য নাকি সব সার্কিটের জন্য এরকম হবে? শুধু ইন্ডাকটিভ সার্কিট, যেই সার্কিটের মধ্যে শুধু ইন্ডাক্টর আছে, হ্যাঁ, যেই সার্কিটের মধ্যে শুধু রেজিস্ট্যান্স আছে, সেটার জন্য হচ্ছে ফর রেজিস্টিভ সার্কিট VR ইজ ইন ফেজ উইথ কারেন্ট, অথবা কারেন্ট অ্যান্ড ভোল্টেজ আর ইন ফেজ। হ্যাঁ, আর ফর ইন্ডাকটিভ সার্কিট V লিডস I বাই 90 ডিগ্রি, ভোল্টেজ লিডস কারেন্ট বাই 90 ডিগ্রি। দেখো তো গ্রাফটা, এই গ্রাফটাও সবার কাছে থাকা উচিত। বোঝা যাচ্ছে কিনা? আবার সেই সিমিলারলি ভোল্টেজ আর কারেন্টের অ্যামপ্লিটিউড কম্পেয়ার করলে কারেন্টের অ্যামপ্লিটিউডটা একটু খাটো করে আঁকা, কারণ ভোল্টেজ হচ্ছে কারেন্ট ডিভাইড বাই সামথিং, তাহলে অলরেডি তখন ছোট হয়ে আসবে।
ঠিক আছে? হুম? দেখো তো কার কার কোনো প্রবলেম আছে নাকি এই সার্কিটে। আচ্ছা, যদি প্রবলেম না থাকে তাহলে আমরা সামনে মুভ করি। সেম ভাবে সিমিলারলি আমি ফর্মুলাতে আসবো, একটা ফর্মুলা এখানে বাদ হয়ে গেছে। এরপর হচ্ছে ক্যাপাসিটরের জন্য। তাহলে এটাকে বলা হয় ফর ক্যাপাসিটিভ সার্কিট। শুধু সার্কিটের মধ্যে ক্যাপাসিটর আছে, সেই ক্ষেত্রে আমাদের ওটাকে ক্যাপাসিটিভ সার্কিট বলা হবে। আচ্ছা, যদি একটু আমরা এই যে পাশে ফিগার 14.12, হ্যাঁ, এই গ্রাফটা দেখি, এর মধ্যে আবার কারেন্ট আর ভোল্টেজের মধ্যে আবারও ফেজ ডিফারেন্স দেখা যাচ্ছে। এইবারও ফেজ ডিফারেন্সটা হচ্ছে 90 ডিগ্রি। তবে এখানে ফেজ রিলেশনশিপটা কি, কোনটা লিড করে কাকে? স্যার কারেন্ট লিডস ভোল্টেজ বাই 90 ডিগ্রি। কারেন্ট লিডস ভোল্টেজ বাই 90 ডিগ্রি। তাহলে ইন্ডাক্টর আর ক্যাপাসিটর যে অপোজিট, এটাকে সবাই বুঝছে? হ্যাঁ, তাহলে ইন্ডাক্টরের ক্ষেত্রে ভোল্টেজ লিডস কারেন্ট বাই 90 ডিগ্রি, আর ক্যাপাসিটরের ক্ষেত্রে কারেন্ট লিডস ভোল্টেজ বাই 90 ডিগ্রি। তাহলে এটা মনে রাখার জন্য, হ্যাঁ, আমরা একটা নেমোনিক ব্যবহার করতাম। মানে জাস্ট এটা কারো যদি মনে রাখার প্রবলেম হয়, আমরা এটা ইউজ করতাম, এলি দ্য আইসম্যান। মানে একটা আইসম্যান যার নাম হচ্ছে এলি। আচ্ছা, এখন এটা কিভাবে মনে রাখবো? এই যে ই, ই মানে হচ্ছে ইএমএফ, ইএমএফ হচ্ছে ভোল্টেজ। তাহলে ইন্ডাক্টরের ক্ষেত্রে, এল এর ক্ষেত্রে আগে হচ্ছে ই, পরে হচ্ছে আই। তাহলে ভোল্টেজ লিডস কারেন্ট বাই 90 ডিগ্রি ইন্ডাক্টরের জন্য। আর ক্যাপাসিটরের ক্ষেত্রে সি, মাঝে হচ্ছে সি, তাহলে কারেন্ট লিডস ই, ই মানে হচ্ছে ভোল্টেজ, আই লিডস ভি বাই 90 ডিগ্রি। কারো যদি এটা এভাবে মনে রাখতে চায়, কনফিউশন যদি হয়, তাহলে এইভাবেও মনে রাখতে পারি। আমরা একটা নিউমনিক ইউজ করতাম। সবার কি মনে থাকবে? হুম? তাহলে এই দুইটা লাইন লেখা উচিত, এই যে এই লাইনটা লেখা উচিত, ফর আ ক্যাপাসিটিভ সার্কিট আই সি, ফর আ ক্যাপাসিটিভ সার্কিট আই সি লিডস ভি, ভিসি বাই 90 ডিগ্রি। এই লাইনটা সবার খাতাতে থাকা উচিত, প্লাস এই গ্রাফটা থাকা উচিত 14.12, এই গ্রাফটা মার্ক করে রাখি। যদি খাতাতে না তুলতে চাই তাহলে বইয়ের মধ্যে পিডিএফ এও এই গ্রাফ জিনিসটা আছে। সবাই ক্লিয়ার? সবাই? আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকি তাহলে আমরা আমরা এখন আরেকটা ফর্মুলাতে আসি। সেটা স্যার হচ্ছে, গ্রাফটা আরেকটু স্যার গ্রাফটা তোলা হয়। কারেন্টটা আগে শুরু হবে, ভোল্টেজটা পরে শুরু হবে, আর কারেন্টের গ্রাফটা হচ্ছে 90 ডিগ্রি আগে থেকে শুরু হবে ভোল্টেজের। হ্যাঁ, ওকে স্যার। ঠিক আছে। আর কারেন্টের অ্যাম্পলিটিউডটা খাটো করে রাখতে হবে ভোল্টেজের ক্ষেত্রে, কারণ ভোল্টেজ ইকুয়ালস টু কারেন্ট ডিভাইড বাই সামথিং। এটা সব ক্ষেত্রে, তিনটার ক্ষেত্রেই এই জিনিসটা ফলো করতে হবে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের আরেকটা ফর্মুলাতে আসতেছি, যে আমরা মাত্র ডিসকাস করলাম যে একটা সার্কিট হতে পারে শুধু রেজিস্টিভ, যেখানে শুধু রেজিস্ট্যান্স আছে। একটা সার্কিট হতে পারে শুধু ইন্ডাকটিভ, যেখানে শুধু ইন্ডাক্টর আছে। আরেকটা সার্কিট হতে পারে শুধু ক্যাপাসিটিভ, ক্যাপাসিটিভ সার্কিট, যেখানে শুধু ক্যাপাসিটর আছে। তাহলে হোয়াট ইফ, মানে আমাদের তো মিক্সডও থাকতে পারে, আমাদের আর এল থাকতে পারে, আর সি থাকতে পারে, এল সি থাকতে পারে একই সার্কিটের মধ্যে, অথবা তিনটাই থাকলো, আর এল সি, ইন্ডাক্টর ক্যাপাসিটর রেজিস্ট্যান্স, তিনটা মিক্সড অবস্থায় থাকলো। তাহলে সেই ক্ষেত্রে রেজিস্ট্যান্সের ইউনিট তো হচ্ছে ওহম, ঠিক না? যে আমি যখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতাম, অনেকগুলা রেজিস্ট্যান্স ছিল, সেটার থেকে আমরা সিরিজ প্যারালাল করে ওটাতে আমি রেজিস্ট্যান্সের মান বের করতাম। আবার ইন্ডাক্টরের ক্ষেত্রে যখন ছিল ইন্ডাক্টরের সিরিজ প্যারালাল ছিল, তখন এটা বের করছি, ক্যাপাসিটর সিরিজ প্যারালাল ছিল, বের করছি। কিন্তু একসাথে যদি মিক্সড অবস্থায় থাকে, তখন আমি কিভাবে এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, বা এটাকে কি রেজিস্ট্যান্স বলা যাবে কিনা, বা কিভাবে কি বের করব? তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, যে রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ওহম, ইন্ডাক্টরের ইউনিট হচ্ছে হেনরি, আর ক্যাপাসিটরের ইউনিট হচ্ছে ফ্যারাড। এই তিনটাকে তো কোনোভাবেই আমি ডিফারেন্ট ইউনিটের জিনিস তো যোগ করতে পারবো না।
তাহলে এখন যেটা করতে হবে সবগুলাকে কমন একটা ইউনিটে আনতে হবে। এই কমন ইউনিটটা হচ্ছে ওহম। হুম তাহলে যদি আমাদের রেজিস্ট্যান্স ইউনিট অলরেডি ওহমে আছে, তাহলে এখন সমস্যা হচ্ছে ইন্ডাক্টর আর ক্যাপাসিটর নিয়ে। তাহলে ইন্ডাক্টর আর ক্যাপাসিটরকে যদি আমরা ওহমে আনতে চাই, তখন আমাদের একটা নতুন ফর্মুলা শিখতে হবে, এবং এই ফর্মুলাটা হচ্ছে ডিনোট করা হয় এক্স এল। এক্স এল ডিনোটস রিঅ্যাক্টেন্স। স্পেসিফিক্যালি যেহেতু এক্স এর সাথে সাবস্ক্রিপ্ট দিয়ে এল লেখা, এটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স। আমি নামটা লিখে দিচ্ছি। এক্স এলটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স। দেখো তো বোঝা যাচ্ছে কিনা। ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স এক্সেল, ফর্মুলাটা হচ্ছে ওমেগা এল। এল এর মান হচ্ছে ইন্ডাকটেন্সের মানটা যেটা হেনরিতে, ওটার সাথে ওমেগাকে গুণ করতে হবে। ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিও বলা হয়, অ্যাঙ্গুলার ভেলোসিটিও বলা হয়। তাহলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা অ্যাঙ্গুলার ভেলোসিটির ফর্মুলা হচ্ছে ওমেগা ইকুয়ালস টু 2πf ফ্রিকোয়েন্সি। তাহলে অবশ্যই সাইনোসয়েডাল গ্রাফের মধ্যে কিন্তু একটা ফ্রিকোয়েন্সি থাকে। এই ফ্রিকোয়েন্সিটা আমরা কিভাবে বের করি? কেউ কি আমাকে বলতে পারবে? এটা আমরা শুরুর ক্লাসে এই লাস্ট চ্যাপ্টারের শুরুর দিকে ডিসকাস করছিলাম। সাইনোসয়েডাল গ্রাফের 1/t 1/t স্যার। টিটা কি? Sir, for time, sir. Total time. টোটাল টাইম না, time period. টাইম পিরিয়ড। The time period. একটা সাইকেল কমপ্লিট করতে যে টাইমটুকু লাগে সেটাকে বলা হয় টাইম পিরিয়ড। ফ্রিকোয়েন্সি হচ্ছে 1/টাইম পিরিয়ড। তাহলে ওই ফ্রিকোয়েন্সি থেকে আমরা কিন্তু ওমেগার মানটা বের করে নিতে পারি। এটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিও বলা হয়, অ্যাঙ্গুলার ভেলোসিটিও বলা হয়। ফর্মুলা হচ্ছে 2πf। তাহলে এক্সএল ইকুয়ালস টু ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স, এক্সএল ইকুয়ালস টু বলা যাবে 2πfl। খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, আমরা বারবার এটা ইউজ করব অঙ্কর মধ্যে। এই ফর্মুলাটা আমাদের লাগবে। আমি যদি এখানে পাশের সাইডে লিখে দিই আরেকবার, এটা হচ্ছে 2πfl। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। আচ্ছা, তাহলে এখন ইম্পর্টেন্ট একটা ডিসকাশনে আসি। মনে আছে নাকি যে আমরা যখন চ্যাপ্টার 6, এই যেটা নিয়ে আমাদের সামনে কুইজ আছে থার্সডেতে, তো সেই চ্যাপ্টারে যখন আমরা একই সার্কিটে রেজিস্ট্যান্স, ইন্ডাক্টর আর ক্যাপাসিটর ছিল ডিসি সার্কিটে, তখন মনে আছে নাকি যে আমরা ইন্ডাক্টরটাকে কি করতাম? আন্ডার ডিসি কন্ডিশন শর্ট করে দিতাম। ওকে, ভেরি গুড। তাহলে আমরা ইন্ডাক্টরটাকে শর্ট করে দিতাম। আচ্ছা, তাহলে এখন এই যেহেতু ওইটার একটা এক্সপ্লেনেশন ছিল, আমি বলছিলাম যে ওই এক্সপ্লেনেশনটা যখন আমরা এসিতে আসবো তখন দিব। এই যে আমরা এখন এসিতে আসি, এখন ওইটার এক্সপ্লেনেশন আসবে কি কেন ওই সময় আমরা শর্ট করতেছিলাম। আচ্ছা, ডিসি ডিসি সোর্সের ফ্রিকোয়েন্সি কত? ডিসি সোর্স যেটার ভ্যালু ফিক্সড অবস্থায় থাকে সেটার ফ্রিকোয়েন্সি কত? কেউ কি বলতে পারবে? এসি জিরো। সোর্স, এসি সোর্সের তো একটা ফ্রিকোয়েন্সি আছে। হ্যাঁ, ডিসি স্যার সোর্সের ফ্রিকোয়েন্সি ডিসিতে কি স্যার জিরো হবে স্যার? জিরো। তাহলে ডিসি সোর্সের ফ্রিকোয়েন্সি হয় জিরো। হ্যাঁ, আচ্ছা, ডিসি সোর্সের ফ্রিকোয়েন্সি যদি জিরো হয়, তাহলে এই এফটা রিপ্লেস হয়ে যাবে জিরো দ্বারা। তাহলে 2π0l। তাহলে এক্সেল এর মানটা কত হবে? 0 স্যার। জিরো। ঠিক আছে, তাহলে রিঅ্যাক্টেন্স এর মান এক্সেল এর মান হচ্ছে জিরো। এবং খেয়াল করি এক্সেল এর ইউনিটটা কিন্তু ওহম, ঠিক না? এক্সেল এর ইউনিট এই যে পাশে 14.4 এ লেখা আছে যে এক্সেল এর ইউনিটটা হচ্ছে ওহমে। তাহলে কোনো কিছুর রেজিস্ট্যান্স বা কোনো কিছুর রিঅ্যাক্টেন্স যদি জিরো হয়, তাহলে আমরা জানি কোনো রেজিস্ট্যান্স জিরো হওয়া মানে এটা কি শর্ট সার্কিট না? এটা আমরা একেবারে চ্যাপ্টার 2 তে শিখছিলাম মনে হয় শুরুর দিকে। জি স্যার। হ্যাঁ, তাহলে জি স্যার। একটা শর্ট সার্কিটের রেজিস্ট্যান্স হচ্ছে জিরো, আর ওপেন সার্কিটের রেজিস্ট্যান্স হচ্ছে ইনফিনিটি। তাহলে সেই অনুযায়ী আমাদের শর্ট সার্কিট যদি রিপ্রেজেন্ট করতে হয়, তাহলে আমরা রেজিস্ট্যান্স জিরোকে রিপ্রেজেন্ট করতে হলে একটা শর্ট সার্কিট করে দিব। তাহলে এখান থেকে তো বোঝা যায় যে ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স এটার যদি ফ্রিকোয়েন্সি জিরো হয়, মানে যদি ডিসি হয়, তাহলে সেই ক্ষেত্রে এক্সেল এর মান জিরো হবে। তাহলে সেই অনুযায়ী আমরা ইন্ডাক্টরটাকে শর্ট করে দিব। এখন স্যার কি ডিসি ক্লিয়ার? ফ্রিকোয়েন্সি 0 কেন স্যার? হ্যাঁ, ডিসি ডিসি সার্কিট ফ্রিকোয়েন্সি জিরো কারণ আমরা এসিতে দেখছি যে গ্রাফটা কিছু দূর পর পর রিপিট করতেছে। একটা সাইকেল কমপ্লিট হচ্ছে, তারপর আবার সাইকেলটা আবার নতুন করে শুরু হচ্ছে। তাহলে ডিসির গ্রাফটা দেখতে কেমন? এটা কিন্তু ছিল আমাদের শুরুর দিকে দেখাইছিলাম।
হ্যাঁ, এই যে এটা স্যার হচ্ছে মানে একটা নিচে আর ডাউন হবে না, সমান্তরালে আপ আপ করতে থাকবে এটা ডাউন। একটা কনস্ট্যান্ট ভ্যালু না, এটা ডিসির গ্রাফ, হ্যাঁ স্যার। মনে আছে? হ্যাঁ, তাহলে এটা যদি টাইম অ্যাক্সিস হয়, এটা হচ্ছে টি, আর এটা হচ্ছে ভোল্টেজ অ্যাক্সিস। দেখো তো এই গ্রাফটা বোঝা যায় কিনা, ভোল্টেজ ভার্সেস টাইম গ্রাফটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে এখানে কি কোনো সাইকেলের ব্যাপার আছে যে এত সাইকেল পর আবার গ্রাফটা রিপিট করতেছে? তাহলে না এটার কোনো স্যার। ফ্রিকোয়েন্সি নাই। হ্যাঁ, ডিসির কোনো ফ্রিকোয়েন্সি নাই। তাহলে এটা ডিসির যেহেতু ফ্রিকোয়েন্সি নাই, এটা ফ্রিকোয়েন্সি জিরো। আচ্ছা, এটা অন্যভাবেও বোঝা যায়, ম্যাথমেটিক্যালিও বুঝাইতে পারি যে এই গ্রাফটার টাইম পিরিয়ড হচ্ছে ইনফিনিটি, অসীম। মানে এটা যেহেতু কন্টিনিউ, একটা কন্টিনিউয়াস গ্রাফ চলতে থাকবে, ভোল্টেজের মানটা টাইমের রেসপেক্টে চলতে থাকবে। তাহলে এই গ্রাফটা কোথায় যে শেষ হবে? ইনফিনিটি। আমরা ধরে নেই, অ্যাজিউম করে নেই যে এই গ্রাফটা শেষ হবে অসীম, ইনফিনিটিতে যে। তাহলে টাইম পিরিয়ড যদি ইনফিনিটি হয়, তাহলে ফ্রিকোয়েন্সি হচ্ছে 1/টাইম পিরিয়ড। ম্যাথমেটিক্যালি ওভাবে করলেও ফ্রিকোয়েন্সির মান জিরো আসে। আচ্ছা, ওইভাবে না বুঝলেও আমাদের এই গ্রাফ কিন্তু কোনো রিপিটিং সাইকেল নাই। কোনো রিপিটিং সাইকেল না থাকলে এটা কোনো ফ্রিকোয়েন্সি নাই, ফ্রিকোয়েন্সি হচ্ছে জিরো। এখন কি বোঝা গেছে কেন ডিসির ফ্রিকোয়েন্সি জিরো? জি স্যার। হ্যাঁ, জি তাহলে স্যার। এসির ফ্রিকোয়েন্সি আছে, ডিসির ফ্রিকোয়েন্সি নাই। তাহলে এই কারণেই কিন্তু আমরা ওই অঙ্কগুলোর মধ্যে ইন্ডাক্টরের জায়গাগুলোকে শর্ট করে দিছিলাম। ফর্মুলাটা আরেকবার রিভিউ করি, এই ফর্মুলাটা সবার খাতায় থাকা উচিত। ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স এর ফর্মুলাটা এক্সএল ইকুয়ালস টু ওমেগা এল অথবা 2 পাই এফ এল। এবং আরেকটা জিনিস নোট করতে হবে যে এক্সএল এর ইউনিটটা কিন্তু ওহম। তাহলে এখন কিন্তু রেজিস্ট্যান্সের সাথে মিলে গেল, ঠিক না? এখন কিন্তু চাইলে আমি রেজিস্ট্যান্সের সাথে এক্সএল কে যোগ করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা গেল আমাদের এক্সেল এর ফর্মুলা। তাহলে এখান থেকে এক্সেল এর এই জাস্ট এটা ওহমস ল যদি আবার অ্যাপ্লাই করি, এক্সএল ইকুয়ালস টু ভিএম বাই আইএম। হ্যাঁ, ভিএম হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালু ডিভাইড বাই কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে এই ফর্মুলা কি কিন্তু রিঅ্যারেঞ্জ করা যাবে, এটা কি সবাই বুঝতেছে কিনা? আই ইকুয়ালস টু ভিএম বাই এক্সএল অথবা ভি ইকুয়ালস টু আইএম ইন্টু এক্সএল, এটাকেও রিঅ্যারেঞ্জ করা যাবে। তাহলে এই দুটো ফর্মুলা সবার খাতায় থাকা উচিত। ওকে, নেক্সট যদি লেখা হয়ে যায়, তারপর আমরা ক্যাপাসিটরের জন্য আসি। ক্যাপাসিটরের জন্য সেম ভাবে আমাদের আরেকটা ফর্মুলা আছে, এটাও মার্ক করতে হবে। ক্যাপাসিটরের ক্ষেত্রে দেখা যাচ্ছে কিনা 14.6 আর 7। এখন হচ্ছে আমরা এক্স সি, হ্যাঁ, এক্স সি হচ্ছে, যদি আমি পাশে লিখে দেই, এই জিনিসটা হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স। ক্যাপাসিটিভ, আগেরটা তো রেজিস্ট্যান্সের জন্য ছিল, এই জন্য রিঅ্যাকট্যান্স হচ্ছে না নাকি? না, আগেরটা ও রেজিস্ট্যান্স, আচ্ছা, আগেটা ইন্ডাকটিভ ছিল। আচ্ছা আচ্ছা। ইন্ডাকটেন্সের জন্য ছিল। আগেরটা ছিল ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স, কি লিখলাম, রিঅ্যাকটেন্স, ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স, যেটাকে ডিনোট করা হচ্ছে এক্স সি দ্বারা। হ্যাঁ, এক্স সি হচ্ছে 1/ওমেগা সি। আবারও ওমেগায় কিন্তু 2 পাই এফ, তাহলে এটাকে ওইভাবে আবার চেঞ্জ করে লেখা যায় 1/2 পাই এফ সি। আচ্ছা, এখন এক্স সির ইউনিটটা কিন্তু ওহম। খেয়াল করি আবারও, যদি আমরা নিচে ওহমস লর ফরম্যাটে আসি, ওহমস লর অনুযায়ী লেখা যায় এক্স সি ইকুয়ালস টু ভিএম বাই আইএম। আর যদি আমরা একটু রিঅ্যারেঞ্জ করি, আই ইকুয়ালস টু ভিএম বাই এক্স সি অথবা ভি ইকুয়ালস টু আইএম এক্স সি, এটা চেঞ্জ করা যাবে, ইন্টারচেঞ্জ করে লেখা যাবে। আচ্ছা, এখন ওই যে আবারও আমাদের চ্যাপ্টার 6 এর আহ, ইয়েটাতে আসি, যে আন্ডার ডিসি কন্ডিশন, ডিসি সার্কিটের মধ্যে আরএলসি সার্কিট যখন ছিল, তখন ক্যাপাসিটরটাকে আমরা কি করতাম? ওপেন করে দিতাম। ওপেন স্যার করে ওপেন করে দিন। ওপেন করে দিতাম। আচ্ছা, তাহলে এখন এক্সপ্লেনেশনটা আসছে, ওপেনের এক্সপ্লেনেশনটা এখান থেকে, যে 1/2 পাই এফ সি, ডিসির ক্ষেত্রে ফ্রিকোয়েন্সির মান যদি জিরো হয়, এক্সির মানটা কত হবে? ইনফিনিটি স্যার। স্যার ইনফিনিটি। ইনফিনিটি হবে। তাহলে আবারও যদি চ্যাপ্টার 2, অনেক আগে আমরা স্ট্যাটিক বইয়ের মধ্যে চ্যাপ্টার 2 তে যখন ওপেন সার্কিট শিখছিলাম, আমরা জানি একটা ওপেন সার্কিটের রেজিস্ট্যান্সের মান হচ্ছে ইনফিনিটি। আর এখন আমরা দেখতেছি ডিসি সার্কিটে এক্সির মানটাও ইনফিনিটি। তাহলে মূলত কি ক্যাপাসিটরটা একটা ওপেন সার্কিটের মতো কাজ করবে না? তাহলে এই কারণেই কিন্তু ওই ওই চ্যাপ্টারে আমরা ইন্ডাক্টরকে শর্ট আর ক্যাপাসিটরকে ওপেন করে দিছি। সবাই ক্লিয়ার? এই ফর্মুলা দুইটা সবার খাতা থাকা উচিত। এক্স ইকুয়ালস টু
1/2πfc, আর একটা হচ্ছে xc ইকুয়ালস টু vm/im, ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালু ডিভাইড বাই কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু। শেষ? জি স্যার। ওকে, যদি শেষ হয় তাহলে আমার মনে হয় আমরা এখন অঙ্কতে চলে যেতে পারি, এই চ্যাপ্টার অঙ্কতে। শেয়ারটা স্টপ করে দেবো। তাহলে আমরা করতেছি হচ্ছে এক্সাম্পল 14.1। এখনো কিন্তু এটা কিন্তু নতুন কোনো অঙ্ক না, একটু হালকা মডিফাই হয়েছে, কারণ আমরা এখন যেহেতু ভোল্ট রেজিস্ট্যান্স ইন্ডাক্টর ক্যাপাসিটরের গ্রাফ দেখে আসছি এবং তাদের ফেজ রিলেশনশিপটা অলরেডি জানি, যে কোনটা কাকে লিড করে কোনটা কাকে ল্যাগ করে, প্লাস রেজিস্টিভ সার্কিটের জন্য যেহেতু একসাথেই শুরু হয়, তাহলে আমরা ইন ফেজ। তাহলে আমরা কিন্তু এখন একটু চেঞ্জ হবে প্রবলেমের ক্যাটাগরি গুলা। তাহলে বলা হচ্ছে find the sinusoidal expression, আমরা নাম্বার বি করতেছি, হ্যাঁ, find the sinusoidal expression for the current। দুইটা প্রবলেম আছে, আমি বিটা করতেছি। এক্সপ্রেশন ফর দ্য কারেন্ট ইফ আর ইকুয়ালস টু 10 ওহম। তাহলে ভোল্টেজের এক্সপ্রেশন দেয়া আছে 25 sin 377t প্লাস 60। এটা হচ্ছে ফার্স্ট বি এর 1, আর নাম্বার 2 হচ্ছে স্কেচ V and I on the same axis। শেষ? সবার লেখা শেষ? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমাদের এটা সাইনোসয়েডাল এক্সপ্রেশন, এখানে আরো অনেক কথাবার্তা লেখা ছিল, যে এখানে মূলত এই সার্কিটটা হচ্ছে রেজিস্টিভ সার্কিট, যে রেজিস্টিভ সার্কিটের মধ্যে রেজিস্ট্যান্সের মান হচ্ছে 10, ভি এর এক্সপ্রেশন দেয়া আছে, কারেন্টের এক্সপ্রেশনটা বের করতে হবে। তাহলে আগের প্রবলেম গুলোর সাথে এটার একটা পার্থক্য করতে পারি কিনা, যে আগের প্রবলেম গুলোর মধ্যে ভোল্টেজ দেয়া ছিল, কারেন্টের এক্সপ্রেশন দেয়া ছিল, এখন গ্রাফটা স্কেচ করো। হ্যাঁ, এখন কিন্তু একটা স্টেপ একটু বাড়লো, আমাদের কারেন্টের এক্সপ্রেশনটা নিজেদের বের করে নিতে হবে, তারপরে স্কেচ করতে হবে। ঠিক আছে? তাহলে এখন আমরা আমরা কি ফর্মুলা হিসেবে কি জানি? ফর্মুলা হচ্ছে এই বি এর এক্সপ্রেশন জানা থাকলে, এটা কি ভিএম না? 25টা ভিএম না? জি স্যার। ভিএম এর মান কিন্তু 25, সরি 25, 25। তাহলে আমি কি আইএম এর মানটা বের করতে পারবো, যেহেতু ওই যে রেজিস্ট্যান্সের মান জানা আছে? হ্যাঁ, ভিএম/আর, ফর্মুলা ফর্মুলা লিখে লিখি ফার্স্ট টাইম যেহেতু, এটা হচ্ছে ভিএম/আর। তাহলে এটা হচ্ছে 25 বাই 10, 2.5 অ্যাম্পিয়ার। তাহলে ভোল্টেজের এক্সপ্রেশন যদি এটা হয়, ভি ইকুয়ালস টু 25 সাইন, একটু খেয়াল করে দেখি 377, এটা কিসের মান? স্যার ওমেগা। 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 ওমেগার মান কিন্তু অলরেডি গিভেন, হ্যাঁ, সাইন 3 ওমেগা টি প্লাস 60। আচ্ছা, তাহলে আই এর এক্সপ্রেশনটা কি হবে? আই হচ্ছে ছোট হাতের আই দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, তাহলে আই এর এক্সপ্রেশনটা হবে সেম, আই এম সাইন, ভোল্টেজের ক্ষেত্রে যেভাবে লেখা আছে 377t। আচ্ছা, এখন কথা হচ্ছে প্লাস 60 আছে। তাহলে আমরা কি জানি, যে রেজিস্টিভ সার্কিটের জন্য কারেন্ট আর ভোল্টেজ আর ইন ফেজ, কারেন্ট এন্ড ভোল্টেজ আর ইন ফেজ।
তাহলে যদি কারেন্ট ভোল্টেজ ইন ফেজ থাকে, ভোল্টেজ যেখান থেকে শুরু হবে কারেন্ট একই জায়গা থেকে শুরু হওয়া উচিত। তাহলে ভোল্টেজের ক্ষেত্রে যদি +60 হয়, কারেন্টের ক্ষেত্রে কি হবে? +60। আচ্ছা, +60। +60। তাহলে এখানে কোনো চেঞ্জ নাই। দেখো তো এই এক্সপ্রেশনটাকে সবাই বুঝছে কিনা, কিভাবে বের করলাম। এখানে কিন্তু একটু চিন্তা করে বের করতে হবে, কারণ আমরা এটা রেজিস্টিভ সার্কিটের জন্য কাজ করতেছি। পরে কিন্তু আমরা ইন্ডাক্টর আর ক্যাপাসিটরের জন্য যাব, তখন কিন্তু জিনিসটা ভিন্ন হবে। আচ্ছা তাহলে স্যার, কোশ্চেনে কি ধরুন স্যার পরীক্ষা আসলে কোশ্চেনে কি বলা থাকবে রেজিস্ট্রিভ সার্কিট হ্যাঁ, হ্যাঁ, যার কারণে ইন ফেজে আছে? হ্যাঁ, ইন ফেজে আছে এটা বলা থাকবে না, বলা থাকবে এটা রেজিস্টিভ সার্কিট। এখন তুমি জানো রেজিস্টিভ সার্কিটের জন্য কি ওটা, একটা সার্কিট কন্টেনিং জি স্যার, বুঝতে পারছি। R = 10, 10 ওহম রেজিস্ট্যান্স দেওয়া আছে ওই সার্কিটের মধ্যে। এখন ওইটার ভোল্টেজের এক্সপ্রেশন দেওয়া আছে, আমি কারেন্টের মান বের করতে পারবো, কারেন্টের এক্সপ্রেশন মান বের করতে। এখন এরপরে কারেন্টের এক্সপ্রেশন থেকে আমরা যেহেতু দুইটি এক্সপ্রেশন জানা আছে, এখন আমরা এটা স্কেচ করে ফেলি। এটা স্কেচ করতে আমার মনে হয় খুব সহজ, এটা তেমন বেশি কিছু হবে না। আচ্ছা, +60 এটা কোত্থেকে শুরু হবে গ্রাফটা? স্যার লেফট সাইড থেকে। লেফট সাইড থেকে। তাহলে আমি যদি ওকে, তাহলে এখান থেকে লেফট সাইড থেকে এটা কিন্তু স্কেলিং করে করতে হয়। আপাতত আমাদের এই অঙ্ক খাতিরে আমরা এটা -60। হাফ সাইকেলটা কোথায় শেষ হবে? 180-তে নর্মালি হাফ সাইকেল। স্যার 120 এ +33 স্যার। হ্যাঁ, 120 হাফ সাইকেল স্যার 120 স্যার 120। 120। হাফ সাইকেল সাধারণত 180-তে শেষ হয়। তাহলে এখন যেহেতু গ্রাফটা 60 ডিগ্রি বাম দিকে চেপে গেছে, তাহলে 180 বাম দিকে চাপলে মনে হয় 120 হয়। 120। স্যার 120। 360টা স্যার 300 300। 300। স্যার 300। এটা হচ্ছে আমাদের ওমেগা টি ডিগ্রি। তাহলে গ্রাফটা শুরু হচ্ছে, ভোল্টেজের অ্যামপ্লিচিউড খেয়াল করি, ভোল্টেজের অ্যামপ্লিচিউড কিন্তু 25। তাহলে একটু লম্বা করে আঁকতে হবে আঁকার সময়। -25 -25, এটা হচ্ছে ভোল্টেজের এক্সপ্রেশন, মার্ক করে দিলাম ভি। কারেন্টটা কোথায় শুরু হবে কোথায় শেষ হবে? একই জায়গা থেকে, ঠিক আছে, স্যার একই কারেন্টের জায়গায়, গ্রাফটাতে শুধু একই শর্ট জায়গা, হবে। তবে একটু খাটো হবে, কারণ অ্যামপ্লিচিউড হচ্ছে 2.5। তাহলে এটাকে একটু খাটো করে আঁকি। এই ভ্যালুটা হচ্ছে 2.5, এই ভ্যালুটা হচ্ছে -2। মার্ক করে দিচ্ছি, এই গ্রাফটা হচ্ছে আই। কারো কোনো সমস্যা, কারো কোনো প্রবলেম এই অঙ্কটাতে? না স্যার। ওকে, আচ্ছা, তাহলে যদি এটা আসলে সহজ অঙ্ক, এই রেজিস্টিভ সার্কিট দিয়ে কখনো ইনশাল্লাহ পরীক্ষাতে আসবে না, কারণ যেহেতু গ্রাফ একই জায়গা থেকে শুরু একই জায়গায় শেষ। আমার মনে হয় এই অঙ্কটা জাস্ট প্র্যাকটিসের জন্য থাকুক। আমরা এরপরে যেরকম প্রবলেম আমরা পরীক্ষাতে এক্সপেক্ট করতে পারি ইন্ডাকটিভ আর ক্যাপাসিটিভ সার্কিটের জন্য, এক্সাম্পল 14.3। তাহলে এখানে বলা আছে কারেন্ট থ্রু 0.1 হেনরি কয়েল। স্যার ওটা এসকেস এর নিচে কিছু লিখতে হবে না? হ্যাঁ, এসকেস এর নিচে কিছু লিখতে হবে না? না এখানে তো লেখার কিছু নাই, মানে এখানে ফেজ রিলেশনশিপ জানতে চাওয়া হয়নি। যদি জানতে চাওয়া হয়তো তো লিখে দিতা, রাইট ডাউন দ্য ফেজ রিলেশনশিপ যদি বলা যেত, তাহলে ভোল্টেজ এন্ড কারেন্ট আর ইন ফেজ, ঠিক না? কিন্তু কোনো ফেজ ডিফারেন্স নাই, ভোল্টেজ আর কারেন্ট ইন ফেজ। আচ্ছা, কারেন্ট থ্রু 0.1 হেনরি কয়েল ইজ গিভেন বাই, এর এক্সপ্রেশন হচ্ছে 7 sin 377t -70 ডিগ্রি। সেম ভাবে ফাইন্ড
the expression of V draw V and I drawn a sketch object. ক্লিয়ার সবাই? লেখা হলে একটু আমাকে বলি, তো আমি স্টার্ট করতে পারি। ওকে, জি স্যার। তাহলে এখন আমাদের কারেন্টের এক্সপ্রেশন দেয়া আছে। কারেন্টের এক্সপ্রেশন থেকে আমি অলরেডি উপর থেকে দেখতে পারতেছি আইএম এর মানটা, ম্যাক্সিমাম মানটা হচ্ছে 7। তাহলে ভিএম ম্যাক্সিমাম মানটা কিভাবে বের স্যার এটা করবো? কি ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স? কোনটা? স্যার এই ম্যাটটা না নাকি স্যার রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স? না না, এটা 1 হেনরি কয়েল। তাহলে এটা ও ইন্ডাক্টর আচ্ছা নিয়ে আচ্ছা। প্রবলেম, ইন্ডাকটিভ সার্কিট। ইন্ডাকটিভ। হ্যাঁ, এটা একটা ইন্ডাকটিভ সার্কিটের প্রবলেম। তাহলে এখান থেকে এক্সপ্রেশন, কারেন্টের এক্সপ্রেশন থেকে আইএম এর মানটা হচ্ছে 7। ভিএম এর মানটা কিভাবে বের করা যায়? আমাদের ফর্মুলা উপরে যে লিখাইছিলাম, ভি ইকুয়ালস টু ইন্ডাকটিভ সার্কিটের ফর্মুলা হচ্ছে আইএম এক্সএল। সবাই হয়তো এই ফর্মুলাটা লিখছে, এক্সএল ইকুয়ালস টু ভিএম বাই আইএম, এই ফর্মুলাটা লিখছে। তাহলে এটাকে একটু রিঅ্যারেঞ্জ করো, রিঅ্যারেঞ্জ করলে এটা চলে আসে। হ্যাঁ, ভিএম ইকুয়ালস টু আইএম ইন্টু এক্সএল। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের তো এক্সএল জানা নাই, আমাদের তো গিভেন হচ্ছে ইন্ডাকটেন্স 0.1 হেনরি। তাহলে এখান থেকে এক্সএল এর মানটা কি বের করে নেওয়া যাবে না? এক্সএল ইকুয়ালস টু 2 পাই এফ এল, অথবা জাস্ট সিম্পলি ওমেগা এল। আচ্ছা, এখান থেকে কেউ কি বলতে পারবে কিনা ওমেগা এলটা কি, কিভাবে বের করবো আমরা? ওমেগা এল, এনিওয়ান? স্যার ওমেগা তো দেওয়া আছে, এলটা বের করতে হবে। আচ্ছা, ওমেগা কিভাবে দেওয়া আছে? 377। 377। তাহলে এই 377 হচ্ছে ওমেগার মান। তাহলে 377 ইন্টু এল এর মান হচ্ছে 0.1। তাহলে এটা মেবি 37.7 আসে। তাহলে এক্সেল এর ইউনিট কিন্তু খেয়াল করি ওহম। এখন এখান থেকে ভি এর মান, ভিএম এর মান বের করতেছি। ভিএম ইকুয়ালস টু 7 ইন্টু 37.7, মানটা কত আসে ক্যালকুলেটর? স্যার 263.9। 263.9 ভোল্ট। ওকে, আচ্ছা, তাহলে এখন আমি ভি এর এক্সপ্রেশন বের করবো। ভি এর এক্সপ্রেশন হচ্ছে ভিএম 263.9 ব্র্যাকেট হচ্ছে সাইন 377, সেম ভাবে কারেন্টের যেরকম এক্সপ্রেশন ওইভাবে 377t। এখন ভোল্টেজের ক্ষেত্রে, এই ইন্ডাক্টরের ক্ষেত্রে আমাদের ফেজ রিলেশনশিপটা কি ছিল? স্যার আরেকবার 90 ডিগ্রিতে লিড করবে। লিড করবে এলি, খেয়াল রাখি স্যার ভোল্টেজ। +20 হবে না? হ্যাঁ, +20 ডিগ্রি হবে না? এটাই জানতে চাচ্ছি এখন কি হবে। কারণ কারেন্টের এক্সপ্রেশনের মধ্যে এটা কিন্তু -70 ছিল। -70 মানে হচ্ছে এটা শুরু হবে +70 থেকে। তাহলে যদি +70 90 ডিগ্রি আগে শুরু হতে হয় ভোল্টেজকে, তাহলে আমি এক্সপ্রেশনের মধ্যে কি লিখবো? হ্যাঁ, আমি ছোট করে নিচে একটু আরেকবার আঁকি ফর রেফারেন্স। কারেন্টটা, এটা পরে তো আমাদের স্কেচ করতেই হবে। হ্যাঁ, এটা হচ্ছে কারেন্ট যেটা আমাদের +70 থেকে স্টার্ট হচ্ছে, কারণ উপরে এক্সপ্রেশনের মধ্যে আছে 70। উপরে এক্সপ্রেশনের মধ্যে আছে -70। -70 মানে আমাদের গ্রাফটা শুরু হবে +70 থেকে। তাহলে 70 ডিগ্রি 90 ডিগ্রি আগে যদি শুরু হতে হয়, তাহলে এটা কি -20 হবে না? এখানে -20 থেকে শুরু হতে হবে না? জি স্যার। আচ্ছা, যদি গ্রাফটা -20 থেকে শুরু হয়, তখন এক্সপ্রেশনের মধ্যে কি বসবে? +20 স্যার। +20। দেখো তো বোঝা যায় কিনা। এটা কিন্তু রেজিস্ট্যান্সের থেকে একটু ডিফারেন্ট। রেজিস্ট্যান্স কিন্তু সহজ। হ্যাঁ, কারেন্টের এক্সপ্রেশন যা, ভোল্টেজের এক্সপ্রেশন ওই একই অ্যাঙ্গেল বসবে। কিন্তু ইন্ডাক্টরের ক্ষেত্রে
এখন কিন্তু এক্সপ্রেশন একটু ভিন্ন, কারণ আমরা জানি ইন্ডাক্টরের ক্ষেত্রে ভোল্টেজ লিডস কারেন্ট বাই 90 ডিগ্রি। এটা কি সবার কাছে ক্লিয়ার কিনা? এটা ইউনিট হচ্ছে ভোল্ট। কারো কোনো প্রবলেম? আচ্ছা, যদি সমস্যা না থাকে তাহলে এখন আমরা আমাদের ওই যে আগের মতো একই একই গ্রাফে দুইটা স্কেচ করব। তাহলে একটা শুরু হবে -20 থেকে, আরেকটা শুরু হবে +70 থেকে। আবারও আমি সাজেস্ট করি এগুলোর জন্য ওই সুন্দর মতো স্কেল করে নেওয়া। আপাতত আমরা অঙ্কর খাতিরে আমরা জাস্ট এটা করে নিচ্ছি। এটা হচ্ছে -20, ভোল্টেজের গ্রাফটা -20 থেকে শুরু হবে। হাফ সাইকেল কোথায় হবে? 160, স্যার 160। সে এখানে 160। আর 360 ডিগ্রি হবে 340, না 340, সে এখানে হয় নাই, এটা বেশি ইয়ে হয়ে গেছে, কারেন্ট রাখতে পারবো না নাহলে। আগে কারেন্টটা মার্ক করি, পরে ভোল্টেজটা মার্ক করি। কারেন্টটা শুরু হবে 70 ডিগ্রি থেকে, ঠিক আছে? তাহলে 70 ডিগ্রি হচ্ছে সে এখানে 70। তাহলে 180টা কোথায় হবে? 180 + 70, 250। 250। এটা হচ্ছে 250। স্কেলিং না করলে এটা সমস্যা, বুঝছো? বোঝা যাবে না যে কোথায় যে কি আছে। আর 360 ডিগ্রিটা স্যার 430। 430, রাইট? 430। তাহলে এটা হচ্ছে কারেন্টের এক্সপ্রেশন। তাহলে কারেন্টের গ্রাফটা আগে কে ফেলি। কারেন্টের প্রথম এক্সপ্রেশনে যে আমাদের গ্রাফটা অ্যাম্পলিটিউড হচ্ছে 7, না? তাহলে এটা অবশ্যই খাটো করে রাখতে হবে। 7 -7 কারেন্টের এক্সপ্রেশন। আই ভোল্টেজের এক্সপ্রেশন, ভোল্টেজ শুরু হবে -20 থেকে, -20 সে এখানে -20। হাফ সাইকেল হবে 160, এখন 70 আর 250 মাঝামাঝি। এটা কোথায় যে হয়? 220, 220 অর্ধেক হচ্ছে মাঝ মিড মিড পয়েন্ট হবে না? মিড পয়েন্ট, ঠিক আছে। হোপফুলি আমি স্কেলিং কিন্তু ঠিক হবে না এটাতে। হুম, আচ্ছা, আর আরেকটার জন্য 360টা চলে আসবে 340-তে। তাহলে আবার সে 340টা হচ্ছে এখানে। আমার গ্রাফের স্কেলিং কিন্তু এটা ভুল হয়েছে, আবারও বলে দিচ্ছি। এটাকে ঠিক না ধরি, কিন্তু আমাদের অঙ্ক যেহেতু করতেছি এই খাতিরে আমরা আপাতত এইভাবে আমরা যখন করব তখন এটা স্কেলিং করে নেব। এইটার কিছুটা লম্বা হবে। এটা হচ্ছে আমাদের বি, অ্যামপ্লিটিউড হবে কত? 263.9, 9 নেগেটিভ সাইডের অ্যামপ্লিটিউডটা -263.9। দেখো তো গ্রাফের স্কেচিং এ কারো কোনো সমস্যা আছে কিনা? স্যার আমার এখানে একটা প্রিভিয়াস একটা প্রবলেম আছে স্যার, মানে হ্যাঁ, -20 কিভাবে হলো এটা একটু ভালো মতো বুঝিনি। আচ্ছা, আরেকবার বোঝাচ্ছি যে তোমার কারেন্টের এক্সপ্রেশন যেহেতু জানা আছে, কারেন্টের এক্সপ্রেশনের মধ্যে -70 দেয়া। তাহলে তুমি দেখতেছো গ্রাফটা, তুমি যদি না বুঝো পাশে একটা ছোট করে স্কেচ করে নাও। হ্যাঁ, তো তুমি জানো কারেন্ট যদি -70 লেখা থাকে এক্সপ্রেশনের মধ্যে, কারেন্টের গ্রাফটা শুরু হবে 70 ডিগ্রি থেকে। তাহলে 70 ডিগ্রি থেকে শুরু হবে। তাহলে ভোল্টেজটা শুরু হতে হবে 90 ডিগ্রি আগে। তাহলে 90 ডিগ্রি আগে মানে কত? এটা তো 70, পজিটিভ সাইডে 70 আছে, তাহলে 90 ডিগ্রি মানে আরো পিছনে যেতে হবে 20 ডিগ্রি, ঠিক না? তাহলে এখন তুমি যদি এখানে -20 থেকে স্টার্ট করো এখানে ভোল্টেজটা, তাহলে এখন তুমি দেখো এই দুইটার মধ্যে ফেজ ডিফারেন্স কিন্তু 90 ডিগ্রি, 70 + 20, জি স্যার, বুঝতে পারছি স্যার। ঠিক আছে? তাহলে সেই অনুযায়ী যেভাবেই দেওয়া থাকবে, এখন কিন্তু চেঞ্জ করা দেওয়া থাকতে পারে। এটা যদি কারেন্টের এক্সপ্রেশনের মধ্যে এটা +70 দেওয়া থাকতো,
তখন ভোল্টেজের এক্সপ্রেশন কি হতো? তাহলে প্রতিবার কিন্তু আমাদের বুঝে অ্যাঙ্গেলটা বসাইতে হবে, যে যেটাই হোক না কেন এক্সপ্রেশনের মধ্যে যেটা থাকবে সেই অনুযায়ী গ্রাফের মধ্যে এটা কোথায় কোথা থেকে স্টার্ট হয়, এবং যেখান থেকে স্টার্ট হয় তার থেকে 90 ডিগ্রি আগে ভোল্টেজ শুরু হবে। হুম? তাহলে যেখান থেকে আবার ভোল্টেজ শুরু হবে সেটা জেনে আমি এক্সপ্রেশনে বসাইতে পারবো। এটা হয় হয়তো প্লাস বা মাইনাস যে কোনো কিছু হতে পারে। হুম? আচ্ছা, আরেকটা প্রবলেম করতেছি, এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটর নিয়ে, সিমিলার প্রবলেম, বাট এখন হচ্ছে উল্টাটা। হচ্ছে এক্সাম্পল, এটা এক্সাম্পল 14.5। স্যার এটা কি লাস্ট টপিক ছিল স্যার? হ্যাঁ, স্যার এটা লাস্ট টপিক ছিল, লাস্ট টপিক। না না, এটা লাস্ট টপিক, আরেকটা চ্যাপ্টার আছে, আরো দুইটা চ্যাপ্টার আছে আসলে। আজকে একটা লাস্ট টপিক এটা স্যার। হ্যাঁ, আজকের এই অঙ্কটাই শেষ শেষ অঙ্ক হবে। তাহলে এখানে দেয়া আছে ক্যাপাসিটর সি, আমি পুরো এক কোয়েশ্চেন লিখতেছি না কারণ একই সিমিলার ক্যাটাগরির প্রশ্ন। ক্যাপাসিটেন্স এর মান হচ্ছে সি, সি এর মান হচ্ছে 1 মাইক্রোফ্যারাড, আর ভোল্টেজের এক্সপ্রেশন দেওয়া আছে, ভোল্টেজের এক্সপ্রেশন হচ্ছে 30 টাইম, বাজে করবো। এটা 14.6 করে, হ্যাঁ 14.6, 14.6 এর মধ্যে ক্যাপাসিটরের মান হচ্ছে 100 মাইক্রোফ্যারাড, ভোল্টেজ হচ্ছে 40 সাইন 5। কাজটা কি রিডিক্ট করবে স্যার? হ্যাঁ হ্যাঁ রিপোর্ট। হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দিব। সেম ভাবে এই অঙ্কের মধ্যে আমাদের প্রথমে বের করতে হবে আই 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 এর এক্সপ্রেশন, আই এর এক্সপ্রেশন বের করতে হবে, ফাইন্ড ফাইন্ড এক্সপ্রেশন ফর আই, আর নাম্বার 2 হচ্ছে স্কেচ, স্কেচ ভি এন্ড আই, একই সিমিলার ক্যাটাগরি প্রশ্ন। আচ্ছা, তাহলে প্রথম এখান থেকে ভিএম এর মান জানা আছে, ভিএম হচ্ছে 40, আইএম এর মান বের করতে হবে। তাহলে আইএম এর মান বের করতে হলে আইএম ইকুয়ালস টু ভিএম, যেহেতু এটা ক্যাপাসিটরের প্রবলেম এটাকে ভাগ করতে হবে এক্সসি দ্বারা। এক্সসির মান তো আমি জানি না, এক্সসির মানটা ক্যালকুলেট করতে হবে। তাহলে এক্সসি ইকুয়ালস টু 1/ওমেগা সি। আচ্ছা, ওমেগার মানটা কত এখান থেকে? 500। 500। ক্যাপাসিটরের মানটা 100 মাইক্রোফ্যারাড আছে, এটাকে কনভার্ট করতে হবে ফ্যারাডে। কত আসে দেখো তো এই মানটা? 20 আসে। ওকে, তাহলে আইএম এর মান হচ্ছে আইএম ইকুয়ালস টু 40 ডিভাইড বাই 20, হচ্ছে 2 অ্যাম্পিয়ার। এখন কারেন্টের এক্সপ্রেশন, যেটা আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট, আই এর এক্সপ্রেশন হচ্ছে 2 সাইন 500 টি, তার ভোল্টেজের মধ্যে যেরকম এক্সপ্রেশন আছে সেই 500 টি পর্যন্ত সেম। এখন ভোল্টেজের ক্ষেত্রে +60 দেয়া আছে, কারেন্টের ক্ষেত্রে কি হবে? -30 স্যার। -30। দেখো তো সবাই বুঝতেছে কিনা। হুম? আচ্ছা, তাহলে নিচে একটু আমি ছোট করে গ্রাফটা স্কেচ করি, ভোল্টেজের গ্রাফটা এখানে +60, +60 মানে ভোল্টেজের গ্রাফটা শুরু হবে -60 থেকে, +60 মানে গ্রাফ মানে। এখন ভুল হয়েছে তো, যারা বলছে +30 এটা ভুল হয়েছে, খেয়াল করে দেখো। মাইনাস হবে। হ্যাঁ, তাহলে এখন ভোল্টেজের গ্রাফটা শুরু হচ্ছে -60 থেকে। ক্যাপাসিটরের ক্ষেত্রে এলিদা আইসম্যান যদি মনে থাকে, আইসি, হ্যাঁ, জি। কারেন্ট লিডস ভোল্টেজ বাই 90 ডিগ্রি। তাহলে ভোল্টেজ যদি শুরু হয় -60 থেকে, কারেন্টের তো শুরু হইতে হবে আরো আগে থেকে, কত ডিগ্রি? 90 ডিগ্রি আগে থেকে।
আমি কি এক্সপ্রেশন ভুল লিখছি? +60 -150 হবে স্যার। আই এর এক্সপ্রেশন ও আচ্ছা আচ্ছা সরি এটা আচ্ছা সমস্যা নেই, বইয়ের মধ্যে এটা কারেন্ট দেয়া ছিল, আমি ভোল্টেজ ইউজ করেছি, ওকে প্রবলেম নেই। হ্যাঁ আমাদের জন্য এটাই এটাই ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখন ভোল্টেজের এক্সপ্রেশন যদি শুরু হয় -6 থেকে, কারেন্ট শুরু হতে হবে 90 ডিগ্রি আগে থেকে, কারণ আমরা ক্যাপাসিটরের জন্য জানি আই লিডস ভি। কারেন্ট কোথা থেকে শুরু হবে? -150 না? তাহলে এই ডিফারেন্সটুকু 90 থাকে। দেখো তো বোঝা যায় কিনা। তাহলে কারেন্ট শুরু হবে এখান থেকে। আচ্ছা কারেন্ট যদি -150 থেকে শুরু হয় তাহলে তাহলে স্যার +150 হবে। প্লাস ওয়ান 150 +150 হবে। হুম, ঠিক আছে, এটা হচ্ছে। দেখো তো সবাই বুঝতেছে কিনা। এই প্রবলেম গুলাতে কিন্তু অ্যাঙ্গেল গুলো খুবই কেয়ারফুলি বসাইতে হবে, কারণ এটা ইন্ডাক্টর না ক্যাপাসিটর, তাহলে কোনটা কাকে লিড করে 90 ডিগ্রিতে, ওই অনুযায়ী আমাদের এটা বসাইতে হবে। এখন আমরা গ্রাফটা স্কেচ করতে পারবো। হ্যাঁ, দুইটা এক্সপ্রেশন জানা আছে, গ্রাফ স্কেচ। একটা হচ্ছে +60 আর একটা হচ্ছে +120। বেশিরভাগ হচ্ছে নেগেটিভ সাইডে, এইভাবে আর কি। তাহলে যে গ্রাফটা হচ্ছে +60 ছিল সেটা হচ্ছে -60 থেকে স্টার্ট করবে, একটা গ্রাফ হচ্ছে -60। হাফ সাইকেল কোথায় শেষ হবে? হুম, 120 স্যার। 120। 120 হচ্ছে সে somewhere here, 120। আচ্ছা তারপরে স্যার 300। 300। এটা হচ্ছে 300। তাহলে এটা হচ্ছে আমাদের ভোল্টেজের গ্রাফ না? তাহলে ভোল্টেজের অ্যামপ্লিটিউড কত ছিল? 40। একটু লম্বা করে আঁকতে হবে। এটা হচ্ছে 40, হচ্ছে -40। আচ্ছা কারেন্টের এক্সপ্রেশনটা, এটা ভোল্টেজের মান যেহেতু এটা ভোল্টেজ মার্ক করে দিলাম। কারেন্টের গ্রাফটা শুরু হবে -150 থেকে, সে -150 হচ্ছে এখানে, সে এখান থেকে -150। হাফ সাইকেল কোথায় শেষ হবে? স্যার 30 ডিগ্রিতে। 30 ডিগ্রি। আর আমার কিন্তু এটা স্কেলিং হয় নাই, সবাই কি বুঝতেছে? হ্যাঁ, জি স্যার। আমার কিন্তু এটা স্কেলিং ভুল হয়েছে, কারণ একটা বড় বড় ছোট হয়ে যাবে। আচ্ছা যাই হোক, হাফ সাইকেল, ফুল সাইকেল কোথাতে শেষ হবে? স্যার 210। এটাও ভুল হয়েছে, 210। এটাও ভুল হয়েছে স্কেলিং। এটা হচ্ছে কারেন্টের। আমার কিন্তু এটা ভুল হয়েছে, আবারও বারবার বলতেছি, এগুলা কিন্তু সবচেয়ে বেস্ট হচ্ছে ওই যে 30 ডিগ্রি করে স্কেলিং করে আমরা তারপরে এটা স্কেচ করবো। হুম? কিন্তু এটার অ্যাম্পলিচিউড হচ্ছে কিন্তু এটা 2, আর এটার অ্যাম্পলিচিউড হবে, নিচের অ্যাম্পলিচিউড হবে -2। কারেন্ট আর ভোল্টেজ বাড়তে গেছে। আচ্ছা তাহলে এখন আমাদের কিন্তু আসলে যদি গ্রাফ স্কেচিং এর প্রবলেম থাকে, তাহলে আমরা লাস্ট চ্যাপ্টারে যে এরকম গ্রাফ স্কেচিং করছি ওইরকম থাকবে না কিন্তু। গ্রাফ স্কেচিং থাকবে এরকম, যেখানে আমাদের কাছে একটা এক্সপ্রেশন দেয়া থাকবে, হয় ভোল্টেজ বা হয় কারেন্টের এক্সপ্রেশন দেয়া থাকবে, সেখান থেকে আমাদের একটা রেজিস্ট্যান্স অথবা রেজিস্ট্যান্স থাকবে না, এটা বলে দিলাম, রেজিস্টিভ সার্কিটের অঙ্ক থাকবে না, ক্যাপাসিটিভ বা ইন্ডাকটিভ। হ্যাঁ, যদি ইন্ডাকটিভ সার্কিট হয় তাহলে সেই ক্ষেত্রে ভোল্টেজের এক্সপ্রেশন অথবা কারেন্টের এক্সপ্রেশন একটা বের করে নিতে হবে, তারপরে আমরা গ্রাফ স্কেচ করব। অথবা যদি ক্যাপাসিটিভ থাকে, তাহলে এখানে সমস্যা হচ্ছে ওই বোঝা এক্সপ্রেশনের মধ্যে কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে, কারণ আমাদের দুইটার ক্ষেত্রে কিন্তু রুল ডিফারেন্ট। ইন্ডাক্টরের ক্ষেত্রে ভোল্টেজ লিডস কারেন্ট বাই 90 ডিগ্রি, ক্যাপাসিটরের ক্ষেত্রে কারেন্ট লিডস ভোল্টেজ বাই 90 ডিগ্রি। স্যার আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, আজকে এই পর্যন্তই থাকবে ইনশাআল্লাহ।